চিকিৎসা, সমরাস্ত্র, কম্পিউটার সায়েন্স সহ বিজ্ঞানের প্রতিটি সেক্টরে মুসলিম দেশগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে অমুসলিম দেশগুলোর সাহায্য ছাড়া আমরা একদিনের জন্যও চলতে পারবো না। বর্তমানে আমেরিকা, ইসরায়েল, চীন ও রাশিয়ার উপর মুসলিম দেশগুলো কতটা নির্ভরশীল এবং এর ফলে ক্ষয়ক্ষতির মাত্রা কতটা বিস্তৃত সেই বর্ণনার আগে ইতিহাসের দিকে একবার নজর বুলালে দেখা যায় একসময় বিজ্ঞানের এসব সেক্টরে ছিল মুসলমানদের জয় জয়াকার। বৈশ্বিক সভ্যতা এবং বিজ্ঞানের উৎকর্ষে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল পুরো বিশ্বকে। রসায়ন বিজ্ঞানে জাবির ইবনে হাইয়ান, চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা, পদার্থ বিজ্ঞানে আল ফারাবি, গণিত শাস্ত্রে ওমর খৈয়াম, বীজ গণিতে আল খাওয়ারিজমি, মানচিত্রে আল ইদরিসি, এভাবে নাম ধরে বললে দেখা যাবে বর্তমান বিজ্ঞানের প্রায় সমস্ত শাখা উপশাখা মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে আবিষ্কৃত হয়েছে। আজকে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি আর ইসরায়েল প্রযুক্তি চর্চার কেন্দ্র হয়ে উঠলেও একসময় আমাদের কুফা, বাগদাদ, বুখারা আর আন্দালুস ছিল বিজ্ঞান চর্চার স্বর্গভূমি। এখান থেকে শিক্ষা লাভ করে ইউরোপের অমুসলিম শিক্ষার্থীরা যখন নিজেদের দেশে ফিরে বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেছে, তখন দুর্ভাগ্যজনকভাবে মুসলিম দেশগুলো ধীরে ধীরে বিজ্ঞান থেকে সরে এসেছে। এমনকি বর্তমানে মুসলিম দেশগুলো অস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো অমুসলিম পরাশক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু শত্রুর কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি ক্রয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর ভেতরের গোপন রহস্য এবং দুর্বল দিক সম্পর্কে শত্রু অবগত থাকে। প্রযুক্তি বিক্রির ক্ষেত্রে তারা এমন এক সিস্টেম এর মধ্যে রেখে দেয় যার ফলে এই প্রযুক্তি ক্রয়কারী এবং ব্যবহারকারী দেশের যাবতীয় তথ্য সেই প্রযুক্তির মাধ্যমেই এটি নির্মাণকারী দেশের কাছে পৌঁছে যায়। বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে হ্যাকিং প্রযুক্তি কিনেছে মর্মে আল জাজিরা ও বিবিসি সহ শীর্ষ গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে। এই কাজ সৌদি আরবও করেছে। এর মাধ্যমে সরকারগুলো নিজ নিজ জনগণের মোবাইল ও কম্পিউটার থেকে গোপন তথ্য চুরি করছে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এই সফটওয়্যার দিয়ে যা তথ্য চুরি করা হয় সব পেছনের দরজা দিয়ে স্বয়ং ইসরায়েলের কাছে চলে যায়। এমনকি রাষ্ট্রীয় সার্ভারে এসব সফটওয়্যার ব্যবহারের কারণে দেশের স্পর্শকাতর তথ্য ইসরায়েলের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। শত্রুর কাছে কোণঠাসা হওয়ার আরেকটি বড় জায়গা আকাশে ভাসমান স্যাটেলাইট। এসব প্রকাশ্য এবং গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে প্রতিটি মুসলিম দেশের প্রশাসনিক, সামরিক এবং বেসামরিক সমস্ত স্থাপনার সুনির্দিষ্ট তথ্য স্যাটেলাইট উৎক্ষেপণকারী শত্রু দেশগুলোর হাতে চলে যাচ্ছে। এ কারণেই আমেরিকা বা ইসরায়েল বিশ্বের যে কোনো দেশে সঠিক নিশানায় নির্ভুলভাবে অপারেশন চালাতে পারে, কারণ স্যাটেলাইট, হ্যাকিং সফটওয়্যার এবং প্রযুক্তি পণ্য বিক্রির মাধ্যমে আগে থেকেই তাদের কাছে নির্ভুল তথ্য বিদ্যমান থাকে। দুর্ভাগ্যজনকভাবে এত ঝুঁকি থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলো অমুসলিম পরাশক্তিদের কাছ থেকেই অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করছে। বর্তমানে আমেরিকা, রাশিয়া ও চীন হচ্ছে সবচেয়ে বড় প্রযুক্তি বিক্রেতা, আর সৌদি আরব আমিরাত, কাতার, মিশর ও তুরস্ক হচ্ছে তাদের সবচেয়ে বড় কাস্টমার। এখানে আরেকটি বিষয় হচ্ছে আমেরিকার মতো দেশের কাছ থেকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী বিভিন্ন শর্ত মেনে নিতে হয়। কখনো আমেরিকাকে নিজের দেশে ঘাঁটি তৈরির সুযোগ দিতে হয়, কখনো আমেরিকার প্রতিপক্ষের কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় থেকে বিরত থাকতে হয়, কখনো আমেরিকার কাছ থেকে ক্রয় করা অস্ত্রের ব্যবহার সীমিত রাখতে হয়। এসব চুক্তির কারণেই সৌদি আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এমন সার্বভৌম বিরোধী শর্তের সহজ আরেকটি উদাহরণ হচ্ছে পাকিস্তান, যারা আমেরিকার কাছ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান F-16 ক্রয় করেছিল। কিন্তু যেই ভারতকে শায়েস্তা করা পাকিস্তানের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই ভারতের বিরুদ্ধেই পাকিস্তান F-16 ব্যবহার করতে পারে না, কারণ আমেরিকার চুক্তিতে এর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে এই বিমান কিনে পাকিস্তানের কি লাভ হয়েছে? বর্তমানে মুসলিম দেশগুলো যে শুধু প্রযুক্তি ক্রয় করছে তাই নয়, বরং ক্রয়ের পর সেগুলো রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ক্ষেত্রেও তারা অমুসলিম পরাশক্তির উপর নির্ভরশীল। যেমন পাকিস্তান যে F-16 যুদ্ধ বিমান ক্রয় করেছিল সেটির মেরামত তারা করতে পারছে না এবং এজন্য তাদেরকে এখন আমেরিকার কাছেই ধর্ণা দিতে হচ্ছে। একই পরিণতি হয়েছে বাংলাদেশের। 1998 সালে রাশিয়ার কাছ থেকে 8টি MiG-29 যুদ্ধ বিমান বাংলাদেশ ক্রয় করেছিল। তার মধ্যে 6টি এখন বিকল হয়ে মাটিতে পড়ে আছে।
বিকল হয়ে যাওয়া 6টি মিগ-29-এর বিভিন্ন যন্ত্র খুলে খুলে অবশিষ্ট 2টি বিমান আকাশে উড়ানো হচ্ছে। যে কোনো সময় এই দুটিও বিকল হয়ে যাবে এবং রাশিয়ার সহযোগিতা ছাড়া শত শত কোটি টাকা মূল্যের এসব বিমান আর কখনোই আকাশে উড়ানো সম্ভব হবে না। আমরা মুসলিম হিসেবে কেবল নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াতকে দায়িত্ব মনে করি, অথচ সেই কোরআনেই নির্দেশ দেওয়া হয়েছে তোমরা শত্রুর মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করো। এই নির্দেশ অনুযায়ী যতদিন পর্যন্ত মুসলিম জাতি পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তির চর্চায় আত্মনিয়োগ না করবে, ততদিন পর্যন্ত তারা এভাবেই শত্রুর কাছে ধরাশায়ী হতে থাকবে। শাহ মোহাম্মদ খালিদ, MBA টাইমস, ডেস্ক রিপোর্ট।